সালটা 1899। ভিয়েনা শহরে এক নিউরোলজিস্ট একটি পাণ্ডুলিপি লিখছেন, যা আগামী 100 বছরের মানুষের চিন্তার জগৎকেও ওলটপালট করে দেবে। বইটি প্রকাশকালের 600 কপি বিক্রি হতে সময় লেগেছিল প্রায় 8 বছর। অথচ আজ বইটিকে মনোবিজ্ঞানের বাইবেল বলা হয়। বলছিলাম সিগমুন্ড ফ্রয়েডের দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটি নিয়ে। কম বেশি আমরা সবাই উদ্ভট স্বপ্ন দেখি। আমরা ধরে নেই এসব স্বপ্নের কোনো মানে নেই, কিন্তু ফ্রয়েড বলতেন স্বপ্ন হচ্ছে মানুষের অবচেতন মনের রাজপথ। আজ আমরা সেই রাজপথ ধরে হাঁটার চেষ্টা করব, জানার চেষ্টা করব কেন আমরা অদ্ভুত স্বপ্ন দেখি, আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের সঙ্গে খেলে। ফ্রয়েডের থিওরি বুঝতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমাদের মন কিভাবে কাজ করে। ফ্রয়েড আমাদের মনকে একটি আইসবার্গের সঙ্গে তুলনা করেছেন। পানির উপরের যে অংশটুকু, সেটা আমাদের দৈনন্দিন জীবনযাপনে যুক্তি তর্কে ব্যবহার হয়। সেটাকে ফ্রয়েড বলছেন সচেতন মন বা কনসিয়াস মাইন্ড। পানির নিচে যে অংশটি, সেটিকে ফ্রয়েড নাম দিয়েছেন অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড, যেখানে আমাদের ভয়, লজ্জা, ভীতি, হারিয়ে যাওয়া স্মৃতি ইত্যাদি জমা হতে থাকে। এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে আমি এখনকার শব্দটার পরে কি শব্দ ব্যবহার করব সেটা তৈরি করছি, এটা করছে আমার কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডে সব কিছু তৈরি হয়ে থাকে, আমরা বুঝতে পারি আমরা এরপর কি করব। কিন্তু আনকনসিয়াস মাইন্ড হচ্ছে, ধরুন আমার আমার পেছনে এই যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালটি আছে আমি জানি, কিন্তু আমি সেদিকে কিন্তু নজর দিচ্ছি না, সেটা নিয়ে আমি ভাবছি না। আমার পাশে এই যে একটা সুভেনির রয়েছে, আমি এই সুভেনিরটা নিয়ে ভাবছি না। এই যে না ভাবনা, এটা আসলে আমার আনকনসিয়াস মাইন্ড। আছে, আমার পেছনে আছে, কিন্তু আমি সেটাকে দৃষ্টিগ্রাহ্য করছি না, সেটা নিয়ে ভাবছি না। ফ্রয়েড বলছেন আমাদের আনকনসিয়াস মাইন্ড আসলে আমাদের ব্যক্তিত্ব তৈরি করতে সাহায্য করে। ছোটবেলা থেকে আমাদের এমন কিছু স্মৃতি, এমন কিছু ভাবনা, এমন কিছু ঘটনা যেগুলো আমরা আসলে মনে রাখিনি, সেগুলোর অনেক কিছুই থেকে গেছে আমাদের আনকনসিয়াস মাইন্ডে। সেগুলো উঠে আসে আমাদের ব্যবহারে, আমাদের কথায়, আমাদের ব্যক্তিত্বে। এখন স্বপ্ন কিভাবে কাজ করে? ফ্রয়েড বলছেন মানুষের অবদমিত ইচ্ছে স্বপ্ন হয়ে ফিরে আসে। অবদমিত ইচ্ছেটা আসলে কি? ধরুন এই মুহূর্তে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণে এখন আমার পক্ষে আইসক্রিম খাওয়া সম্ভব নয়। আমি হয়তো আমার এই ইচ্ছেটাকে অবদমন করলাম বা প্রতিহত করলাম যে না, আমি এখন আইসক্রিম খাবো না। এই যে আমি এখন আইসক্রিম খাবো না, এই নাটাকে আমার অবচেতন মন সে তার স্মৃতিতে সংগ্রহ করে, সেটা রেখে দেয়। সেটা হয়তো আজকে যখন রাতে আমি ঘুমিয়ে পড়ব, এবং ঘুমিয়ে পড়ার পর আমি হয়তো স্বপ্ন দেখব আমি খুব শীতল কোনো জায়গায় আছি, অথবা আমি এমন কোনো কিছু খাচ্ছি যেটা আমাকে খুব শান্তি দিচ্ছে। এই যে আমার এই আইসক্রিম খেতে না পারার ব্যর্থতা বা খেতে না পারার অপারগতা আমার স্বপ্নে একটা শীতল জায়গা অথবা কোনো মজাদার খাবার হয়ে ফিরে এলো, সেটাকে ফ্রয়েড বলেন যে স্বপ্ন আসলে আমাদের ইচ্ছে পূরণের জায়গা। যে ইচ্ছেটা আমাদের পূরণ হয়নি, যে ইচ্ছেটা আমরা পূরণ করতে পারিনি, সেটাই স্বপ্ন হয়ে ফিরে আসে। স্বপ্নে প্রাচীন রোম, গ্রিসে আগে স্বপ্নকে মনে করা হতো দৈববাণী। সক্রেটিস স্বপ্নকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ পারেননি। পরবর্তীতে ফ্রয়েড স্বপ্নকে ব্যাখ্যা করেছেন মানুষের অবদমিত ইচ্ছের প্রকাশ হিসেবে। আমাদের দৈনন্দিন জীবনে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমাদের যাপনের নানান কিছু যেগুলো আমরা হয়তো দৃষ্টিগোচর করি না, কিন্তু সেগুলো আমাদের অবচেতন মনে ধারিত হয়। অবচেতন মন সেগুলোকে ধারণ করে, বহন করে। কোনো এক সময়ে, কোনো এক বেলায় আমরা সেই সব স্মৃতি, সেই সব বেদনা, সেই সব না পাওয়ার সম্মুখীন হই, এবং এই সম্মুখীনটা অনেক সময় স্বপ্নের মাধ্যমে হই। তো
ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসের মূল বিষয়টাই হচ্ছে স্বপ্ন আসলে মানুষের জীবনে কিভাবে আসে। অনেক সময় আমরা অনেকে অনেক উপর থেকে পড়ে যাওয়া দেখি। সাধারণত বলা হয় যারা অনেক বেশি ইনসিকিউরিটিতে ভোগেন তারা এই ধরনের স্বপ্ন দেখেন। কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, ট্রেন মিস হয়ে যাচ্ছে, কিংবা কোনো কিছু হাত ফসকে পড়ে যাচ্ছে। এগুলো হয় আসলে ইনসিকিউরিটি থেকে, কিংবা দাঁত পড়ে যাওয়া দেখা, খুব প্রিয়জনকে হারিয়ে ফেলতে দেখা, এগুলো আসে আসলে ইনসিকিউরিটি থেকে। এই ইনসিকিউরিটি শুধুমাত্র সম্পর্কের ইনসিকিউরিটি নয়, আপনার কাজের জায়গায় ইনসিকিউরিটি হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনের ইনসিকিউরিটি হতে পারে। হয়তো আপনি কারো কাছ থেকে কোনো কিছু আশা করছেন, কিন্তু আপনার মনে হচ্ছে সেই মানুষটা আপনাকে আপনার সেই প্রত্যাশাটা পূরণ করবে না। এটাও এক ধরনের ইনসিকিউরিটি। এবং ফ্রয়েডের এই স্বপ্নর ব্যাখ্যা করা বা স্বপ্নকে দিয়ে মানুষের মনোজগৎকে চিন্তা করবার যে জায়গাটা, সেটা এসেছে ফ্রয়েডের একজন রোগী ছিলেন, পেশেন্ট ছিলেন, যার নাম ইরমা। ইরমার গলার একটা সমস্যা ছিল এবং সেখান থেকে ইরমা হিস্টেরিয়া আক্রান্ত হন এবং ফ্রয়েডের দ্বারস্থ হন। ফ্রয়েড যখন ইরমার চিকিৎসা করছিলেন, ইরমা ঠিকভাবে সাড়া দিচ্ছিলেন না, রেসপন্স করছিলেন না। তখন ফ্রয়েড খুব ব্যথিত হচ্ছিলেন, যে তিনি ভাবছিলেন যে তার চিকিৎসা আসলে ইরমার ক্ষেত্রে কাজ করছে না। এই যে ফ্রয়েডের অনুশোচনা, এই যে ফ্রয়েডের গিল্ট, সেটা একদিন ফ্রয়েড স্বপ্নে দেখলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে ইরমা যে গলার সমস্যাটা, সেটা আসলে একজন ডাক্তারের সুচ ব্যবহারে, সিরিঞ্জ একটা কি বলবো, ব্যবহৃত সিরিঞ্জ বা নোংরা সিরিঞ্জ ব্যবহার করার ফলে ইরমার গলার সংক্রমণটা বেড়ে যায় এবং ইরমা সেখান থেকেই মানসিক রোগাক্রান্ত হন। তো ফ্রয়েড যখন সেই ইরমার চিকিৎসা করে তিনি ইরমাকে সুস্থ করে তুলতে পারছিলেন না, সেই সময় তিনি একদিন স্বপ্ন দেখলেন যে সেই ডাক্তার ইরমাকে এই মানে ইনজেকশন দিচ্ছেন এবং ইনজেক্ট করার ফলে ইরমা অসুস্থ হয়ে যাচ্ছেন এবং সেই কারণেই আসলে ইরমা অসুস্থ। ফ্রয়েড যখন পরদিন ওনার স্বপ্নকেও নিয়ে ভাবলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি যে স্বপ্নটা দেখছেন, স্বপ্নটা এই কারণে দেখছেন, তার অবচেতন মন তাকে বলবার চেষ্টা করছে যে ইরমা যে সুস্থ হচ্ছে না, সেই দায়টা তোমার নয়। ইরমার অসুস্থতাটা সারিয়ে তুলবার বা অসুস্থ হবার দায়টাও তোমার নয়। এই যে ফ্রয়েডকে একটা অনুশোচনার জায়গা থেকে বের করে নিয়ে আসা, সেটা কিন্তু ফ্রয়েড বলছিলেন যে তার অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড করেছে। আমাদের ক্ষেত্রেও এমন হয়, আমাদের জীবনে আমাদের অবচেতন মন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের আমাদের সচেতন মন যেটা যেটা কনসিয়াস মাইন্ড একটা দারোয়ানের কাজ করে। আমি এই মুহূর্তে কি কথা বলবো, আমি এই মুহূর্তে কি করব, সেটা আসলে আমার সচেতন মন সিদ্ধান্ত নেয় এবং পাহারা দেয় এবং একরকমের সেন্সর করে। আমাদের অচেতন মনের যে থটস, যে চিন্তা, তাতে কোনো সেন্সরশিপ নেই, তাতে কোনো প্রকার নজরবন্দি নেই। সে আসলে উন্মত্তভাবে প্রকাশিত হয় এবং এই উন্মত্তভাবে প্রকাশের সম্ভাবনাটা তার, আমরা যখন জেগে থাকি, আমরা যখন সচরাচর কথা বলি বা আমরা যখন শান্ত থাকি, তখন আসলে সম্ভব হয় না। আমাদের স্নায়ু যখন নিস্তেজ হয়ে পড়ে, যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের স্নায়ু নিস্তেজ হয় এবং এই নিস্তেজ হবার কারণে আমাদের সচেতন মনের কার্যকারিতা তখন কমে যায়। আমাদের সচেতন মন তখন তার সেন্সরশিপ নিয়ে, তখন তার নজর নিয়ে আমাদেরকে নজরদারি করতে পারে না। সেই সময় আমাদের অবচেতন মনে যেই অপূর্ণতা, যেই শূন্যতা, যেই না পাওয়াগুলো থাকে, তা উঠে আসে। আবার আরেকটা ভাবে উঠে আসে, সেটা হচ্ছে রাগের সময়। আমরা যখন প্রচন্ড রেগে থাকি, তখন আমাদের আসলে এই যে সচেতন মন আর কাজ করে না। আমাদের সচেতন মন সিদ্ধান্ত নিতে পারে না, তখন সে কনফিউজড হয়, সে সংশয়ে থাকে। সেই কারণে সে আমাদের অবচেতন মন, আমরা রাগ করলে এমন অনেক কথা বলি যেগুলো আসলে সত্যি, যেগুলো আমাদের মনের ভাবনা, গভীর ভাবনা, যেগুলো আমরা আসলে দাবিয়ে রাখি, দমিয়ে রাখি। এবং বলা হয় যে রাগ করলে মানুষ আসলে সত্যি কথাটাই বলে। একদম সত্যি। কারণ রাগ করলে মানুষ সত্যি কথাটাই এই কারণে বলে, কারণ তখন তার আসলে সেন্সর থাকে না। যে কথাটা তার বলবার নয়, যে কথাটা সে বলবে বলে ঠিক করেনি, সেই কথাটা সে তখনই বলতে পারে যখন তার আনকনসিয়াস মাইন্ড কাজ করা বন্ধ করে।
সরি, কনসিয়াস মাইন্ড কাজ করা বন্ধ করে। তো আমরা আজকে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা নিয়ে কথা বললাম। আমি চেষ্টা করেছি সহজভাবে বলবার, খুব বেশি তাত্ত্বিক কথা জুড়ে না দেবার, যতটা সহজে আসলে বোঝানো যায় সেটাই আমার প্রয়াস। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। সবাইকে শুভকামনা।